এই সেই রাজহংস। নিশুকে খুনের পর গন্তব্যস্থল মেহেদিগঞ্জের লালখারাবাদের আগের ঘাটে নেমে পড়ে ওয়াসিম। লালখারাবাদ নামার কথা ছিল, তারপর যে লালখারাবাদ ঘাট আসতেছে তখন আমি ওই কেবিন আসি, 11 নম্বর কেবিন আসি। আসার পর দেখি যে কেবিনটা তালামারা দেখে তারপর আমি মনে করে ভাবলাম যে হয়তো বাইরে ঘুরতেছে, নাহলে নিচে গেছে। তারপরে নিচে খুঁজলাম, আশেপাশে খুঁজে দেখি যে না, কোথাও দেখতেছি না। তারপর আমি এই জানালা দেওয়া যে উকি দেওয়ার পর দেখা যায় যে ভিতরে গ্লাস দিয়ে দেখা যাইতেছে যে ভিতরে লোক আছে, মহিলা শোয়া অবস্থায়। তো তখন আমি দরজা নক করতে থাকি। দরজা নক করলে কোনো সারা শব্দ আসে না, অনেকক্ষণই দরজা নক করি। তারপর যে কোনো সারা শব্দ পাই না, তারপর আমি লঞ্চ করতে জানার পর তারা আইসা কাজিরহাট ক্যাম্পের থানা পুলিশের কাছে জানায় খবরটা। বাইরে থেকে তালা দেওয়া ছিল, বন্ধ করা ছিল। আমরা কড়া ছুটায় ভিতরে প্রবেশ করি। সেখান থেকে আমরা বাহ্যিক যে দৃশ্য ওই সময় ছবি নেই ক্যামেরাম্যানের মাধ্যমে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠাই। সিদ্ধান্ত হয় পরিচয় জানার আগ পর্যন্ত নিশুর মৃতদেহ সংরক্ষণ করা হবে হাসপাতালের মর্গের ফ্রিজে। কিন্তু বিধিবাম সে মর্গের আনুষ্ঠানিকতা তখনও সম্পন্ন হয়নি। উদ্বোধন না হবার কারণে চালুই হয়নি সেই হিমাগার। আমি লাশটা সংরক্ষণ করার চেষ্টা করি। মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মেডিকেল হাসপাতালের পরিচালক, তাদের সঙ্গে কথা বলি যে আমি লাশটা ফ্রিজে রাখার সংরক্ষণের জন্য অনুরোধ করি, যে তাদের বিধি মোতাবেক তাদের যে বিল হয় আমরা বিলও দিয়ে দেবো। কিন্তু তারা আমাদেরকে নিরাশ করলেন। তারা বললেন যে যেহেতু ওটা আনুষ্ঠানিকভাবে ওপেন হয়নি, এর জন্য লাশ রাখার কোনো ব্যবস্থা নেই। দিনটি ছিল 15ই মার্চ। অগত্যা আঞ্জুমানে হেমায়েতুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবেই নিশুর লাশ দাফন সম্পন্ন করা হয় বরিশালের মুসলিম কবরস্থানে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি, সেজন্য বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। তখন পর্যন্ত নিশুর কোনো খবরই জানত না তারা। সব খোঁজাখুঁজি বিফলে যায়। অসীমকে তারা কিছুটা সন্দেহ করেছিল বটে, কিন্তু তা জোরালো করার উপায় ছিল না। কারণ নিশুকে খুন করে সরাসরি বাড়িতে চলে এসেছিল অসীম। তার আচরণেও ছিল না কোনো অস্বাভাবিকতা। ও ছেলেটা যে এরকম করে আমরা জীবনে ভাবতে পারিনি। আমাদের চাচতো ভাই আমরা কত ভালো জানছি, ও জানছে। আচ্ছা, ওই আমাদের এত অনেক নিশুরে আমি কয়েকদিন জিজ্ঞেস করছি, নিশু তোর সাথে ওর কোনো সম্পর্ক আছে? কয় না। আমি তুই কি ওর ভালোবাসিস? কয় না। তুমি কি বলো আপু, একটা নেশাখোর, জুয়াখোর, ওর মতো ছেলেরা আমি পছন্দ করুম, তুমি এটা কি করে ভাবলা? 23 মার্চ 2008। ঘটনার প্রায় 8 দিন পর পুরাতন পত্রিকা পড়তে গিয়ে একটা খবরে আটকে যায় স্থানীয় এক পল্লী চিকিৎসকের চোখ। তিনি প্রথমেই বুঝতে পারলেন পত্রিকার ছবিটি নিশুর। তো পুরান পত্রিকাগুলো আমরা অনেক সময় লারি সারি পরে দেখি, কি দেখলাম ভিতরের পেজের ছবিটা ওই একটা পরিস্থিতির ছবির মতন মনে হইল। সবসময় আসে যায় মেয়েটা। দেখার পরে ওই গ্রামের ওই বাড়ির এক মহিলা আসছিল বাচ্চা নিয়ে। তো বললাম আর কি যে ঘটনাটা আপনার বাড়িতে এই মেয়েটা, ছবিটা তো ওর মতো নয়, কিন্তু মেয়েটা ব্যাপারটা কি? তখন সে বললো আর কি যে মেয়েটা তো চলে গেছে গা, এই আর কি। তখন তাকে ওই ছবিটা দিলাম, পরেই সে চিনা ফেলছে। চিনা মনে করেন যে এই তো কান্নাকাটি ওই নিয়ে গেল আর কি পেপারটা। এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে নিশু হত্যার খবর। অসীমের আচরণে দেখা দিল অস্বাভাবিকতা। এবার লৌহজং থানায় জিডি করলেন নিশুর মা জাহানারা বেগম। আর সন্দেহের তালিকায় অসীমের নাম। কিন্তু খুনি অসীম ততক্ষণে পাগার পার। অসীমে তো একটু কথা কই দিতাম, ছেড়ে বসে থাকতো। বলতাম কি, মা তুমি বড় হয়েছে, মানুষে খারাপ বলবো, তোমার সাথে ঘরে আসলে তুমি আজ থেকে বেরিয়েছো। আর ওখানে গেলে হালকা কথা বলবো, বেশি কথা তারপর না বলে অতটা শত্রুতা বাজে অল্প থাকবো। আর সঙ্গে সঙ্গে বেশি যায় এটাও না, মানুষে খারাপ বলবো, আর মায় খারাপ বলতে খারাপ ঘটনা করতে গেলে আমার এই ঘটনাই ঘটলাম, কিছুই দেখলাম না। এমনি নিশুর পরিবারের তখন সময় ও মানসিকতা কোনোটাই ছিল না খুনি অসীমকে খুঁজে বের করার। একটা চিন্তাই তাদের আচ্ছন্ন করে রাখে, কিভাবে তারা হাতে পাবে নিশুর লাশ। 27 মার্চ 2008 বরিশালের মুসলিম কবরস্থান থেকে তোলা হয় নিশুর লাশ। আনা হয় তা মুন্সিগঞ্জে। পরদিন আবার মুন্সিগঞ্জের লৌহজং থানার কাজিরগাঁও গ্রামে দাফন করা হয় নিশুকে। 27 তারিখে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি সাপেক্ষে তাদেরকে লাশ কবর থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিসেন্টার করা হয় এবং লাশ কর্তৃপক্ষকে বুঝে দেওয়া হয় লাশের প্রকৃত অভিভাবকদের নিকট।
এবার অসীমকে ধরার পালা। নিশুর পরিবারের সদস্যরাও বিষয়টি জানান অসীমের বাবাকে। পুরো ঘটনা জেনে ছেলেকে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 30 মার্চ 2008। বাবা আব্দুল হামিদ শিকদার ফোন করলেন খুনি ছেলে ওয়াসিমকে। বললেন তিনি তখন রয়েছেন গেন্ডারিয়ার এক আত্মীয়ের বাড়িতে। বাবার ফোন পেয়ে ওই দিনই সেখানে যায় ওয়াসিম। আচ্ছা, আপনি নিজের ছেলেকে পুলিশের কাছে ধরিয়ে দিলেন কেন? আমি ধরাই দিলাম, আমার মানুষের মুখে শুনি যে মানুষ বলে যে ওয়াসিম এর মধ্যে জড়িত আছে, কি ওয়াসিম করছে। এই কথার পর আমি ওয়াসিমকে বাইট নাই, তাই আমি কি করি, আমি ওয়াসিমের খুঁজতেছি। খুঁজা ওরা অল্লগে আমার সাথে কোনো হইতেছে না, মিলামিশ হইতেছে না। থানার ওই দারোগা না বড় দারোগা, উনি সিভিলে। তাই উনি বললো দেখেন আমি দারোগা, আমি মেহেদিগঞ্জের, আমি আপনার সাথে আমার দইরা বুক মিলাইল, মুখ মিলাই বলল যে আমি তো মানুষ, যদি আপনার ছেলেটা আপনি ধরাই দেন তাহলে আপনার ফ্যামিলির উপরে একটা কোনো অ্যাসর কোনো কিছু আসবে না। এই কথার উপরে আমি আমার ছেলেকে টেলিফোন করে ওনারা আমার সাথে গেল, আমার 2টা ভাই গেল। আর মোজামেল যাইতে চাইছিল, আমি মোজামেল বললাম যে বাবা তুই যাস না, তোরে দেখলে দৌড় দিতে পারে। তো এরকমই আমরা পাশে পয়সা রয়েছে দোকানে, তো ওই আইতাছে এক দোকান থেকে একটা বিস্কুট নাজের কেক মুখে দিছে। দেওয়ার পর ওকে আমি দেখাই দিছি যে এই ছেলে শহরে ধরছে। অসীমের বাবার কথা শুনুন। গ্রেপ্তারের পর একবারও ছেলেকে দেখতে যাননি তিনি। আরেক ছেলের জন্য আইনজীবী ধরে নিঃস্ব হয়েছেন। তাই অসীমের জন্য আর নয়, কারণ সন্তান হলেও এখন সে এক খুনি। আমি আশা করি না যে আমি উকিল ধরবো, ওর বিচারে যা হয়, এছাড়া আমার করার কিছু নাই। ওর বিচারে যা হয় তাই হবে। আমি উকিল ধরতে কেন যাব? আমি যে ওই গেছে, আমি তো ওর জন্য চোখে পানিও হালাই না। তার কারণ যে আমি বাকি যে জীবনটা আছে আমি বাচ্চা লাইয়া সেরা খেয়ে যেতে পারলাম। এবার ঘটনাটি অসীমের মুখে শোনা যাক। আগে ডিসিশন নিয়েছিলাম আমরা বরিশাল অনেক দূরে গিয়ে সংসার করব। পরে বরিশাল আমরা বরিশালের লঞ্চে উঠি, ওই রাজহংস, ঠিক আছে, ওঠার পর 11 নম্বর কেবিন, ওইখানে আমি ওর সাথেই করি। পরে এক সময় কথা পৃষ্ঠে আমার সাথে বেশ কিছু পুরানো কিছু কাহিনী আমাকে বলতেছে আপনি শুধু বিয়ে করছি আপনার মার উপরে জিত করে। আপনার মা আমাকে একবার নাকি বলছিল আমি খারাপ মেয়ে, আমাদের পাশের বাসার আরেকটা ছেলে আছে মিলাদ করে নাম, তার সাথে ওর একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা আবার আমি জানতাম না। পরে ওই বললো এই কাহিনী তোমার আম্মা আমার বলছে, এই জন্য আমি তোমার জিত করে বিয়ে করছি। আমার পিছে আরো মনে করো বিদেশ থেকে একটা ছেলে আছে, সবসময় ফোন করে, সে আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। এরকম এক পর্যায়ে ওর সাথে মনে করেন আমার হয়ে যায়। আমি আরো কিছু মানুষের কাছ থেকে ওর নামে মনে করেন কিছু শুনছিলাম। মানিক নামে একটা ছেলে আছে, ওই আমাকে বলছে কথাগুলি, ঠিক আছে। তারপর আমাদের কাজিরগাঁও গ্রামের একটা মেয়ে আছে, মৃত্যু করে নাম, ঠিক আছে, সেও আমাকে কিছু কাহিনী বলছে। এই বিয়ের যে সনির বিয়ের পর একটা ছেলে নাকি খলাপাড়া থেকে আসছিল, ওর খবর পাঠাইছে, যাওয়া আসা চলতো। আমি ওর বিয়ের পর অনেক বুঝাইছি, অথচ ঘরে 2টা মোবাইল ছিল। আমি অনেক বুঝাইছি তুমি তোমার মোবাইল সিম 2টা চেঞ্জ করে আলো, আমি তোমাকে একটা সিম কিনা দেই, ঠিক আছে, তারপরে তুমি অন্য কারোর সাথে কথা বললো না, কারণ তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। সে ওইরকম আমার সাথে কথা গুরুত্ব দিত না, মাঝে মধ্যে বলতো হ্যাঁ ঠিক আছে আমি একটা সিম বন্ধ করে রাখতেছি, ঠিক আছে। এইভাবেই মনে করেন আর তখন আমি উত্তেজিত মাথায় সেইটা করে ফেলেছি। অসীমের দেওয়া ঠিকানা অনুযায়ী সাভারের কাজী অফিসে গিয়ে আরো অনেক কিছু জানা গেল অসীম সম্পর্কে। অফিসে আসছে ওরা, আমাদের কাজ আমরা করছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওদেরকে চিনি না। তারপরও আমার একটু এই ছেলেটাকে দেখে একটু সন্দেহ হয়েছিল। তারপরে সাক্ষী প্রমাণ ভালোভাবে ছিল বিধে আমরা কাজটা করে এসেছি। আর ওরা কোর্ট করে নিয়ে আসছিল, ওরা ফটোকপি দিয়ে গেছে আমাদের কাছে, ওইটা দেখে আমরা মূলত পুরা ইয়েটা স্যাটিসফাই ছিলাম। পুলিশের ধারণা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ বিয়ের কাবিননামাতে সাক্ষী এবং উকিল হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তার সবগুলোই ভুয়া। এমনকি লঞ্চের কেবিন ভাড়া করার সময়ও নিজের পরিচয় বদল করে অসীম নিজের নাম দেয় কবির। এটা শুধু পরিকল্পিত, এটা পূর্ব পরিকল্পিত। বিভিন্ন জিনিস আলামত দেখে আমার মনে হয়েছে এটা পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।
যাই ঘটুক না কেন অসীম কিন্তু নির্বিকার। আমিও মনে করেন এই দুনিয়া ছেড়ে চলে যাম। আমিও সবার কাছে অনুরোধ, আমার জন্য আল্লাহ ফাঁসি দেওয়া দেয় খুব তাড়াতাড়ি। আল্লাহ যেন আমার ওর সাথে নিয়ে রাখে। আমার সবার কাছে আকুল আবেদন। ওয়াসিমের বাবা আব্দুল হামিদ শিকদার, ধন্যবাদ জানালে ছোট করা হবে তাকে। নিরক্ষর এই মানুষটি অনেক শিক্ষিত মানুষের চেয়ে অনেক বড় কাজ করেছেন। বাবা হয়েও সন্তানের প্রতি সকল স্নেহ আর ভালোবাসাকে বুকের এক পাশে রেখে একজন অপরাধীকে তুলে দিয়েছেন পুলিশের হাতে। তাকে স্যালুট জানাই। দর্শক, এই ছিল আমাদের এবারের ক্রাইম ওয়াচে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরামর্শ, সমালোচনা আর অপরাধের খবর জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসইসি ভবন।